নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। আলোচনার পূর্বে আমাদের জেনে নেওয়া প্রয়োজন আজকের এই পাঠ্যাংশের উদ্দেশ্য ও গুরুত্ব। এই পাঠ্যাংশে আমরা জানতে পারব ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কী ধরনের ধ্বনি ব্যবহৃত হতো, শব্দরূপ বা ধাতুরূপ তৈরিতে কোন ধ্বনির কীরূপ পরিবর্তন ঘটত, শব্দরূপ বা ধাতুরূপের কেমন বৈচিত্র্য ছিল, নতুন নতুন শব্দ কীভাবে তৈরি হতো, সমাসের প্রয়োগ কেমন ছিল, উপসর্গই বা কীভাবে ব্যবহৃত হতো, বাক্য গঠন কেমন ছিল, এইসব যাবতীয় বিষয় এই পাঠের মাধ্যমে জানা সম্ভব হবে। এই সমস্ত কিছু জানার মাধ্যমে তোমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্বরূপ অনুধাবন করতে পারবে। তোমরা কৌতূহলী হলে তোমাদের গবেষণায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার নতুন নতুন দিক উঠে আসতে পারে। পাঠ্যাংশের আলোচ্য বিষয়, এই পাঠ্যাংশে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে তা সংক্ষেপে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সঙ্গে তোমাদের প্রাথমিক পরিচয় ঘটানো হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করা হবে। প্রয়োজনীয় স্থানে খুঁটিনাটি ব্যাখ্যাও করা হবে। যেহেতু অনেক রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য একে অপরের সঙ্গে মিশে গেছে, সেহেতু ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যও এখানে আলোচিত হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত। সাধারণত বৈদিক সাহিত্যকেই এই যুগের প্রধান সাহিত্যিক নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয়, যদিও বেদের রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে। জার্মান পণ্ডিত জাকবি সিদ্ধান্ত করেন ঋগ্বেদের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 6000 অব্দ। বৈদিক সাহিত্য 4টি স্তরে বিভক্ত: বেদ বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। বেদের সংহিতা অংশে আছে বৈদিক স্তব, এগুলি পদ্যে লেখা। ব্রাহ্মণ সাহিত্যের মূল উপজীব্য বিষয় যজ্ঞানুষ্ঠান পদ্ধতি, যজ্ঞের উদ্দেশ্য ও ব্যাখ্যামূলক আলোচনা, এগুলি গদ্যে লেখা। জ্ঞানমার্গীদের এক সমান্তরাল চিন্তাধারার ফলশ্রুতি আরণ্যক ও উপনিষদ। আরণ্যক উপনিষদের পার্থক্য খুব স্পষ্ট নয়। অনেক ভাষাতাত্ত্বিক ক্লাসিক্যাল সংস্কৃতকে মধ্য ভারতীয় আর্য ভাষার অন্তর্ভুক্ত করতে চান, অনেক আবার প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যেই এ ভাষাকে স্থান দিতে চান। আমরা ক্লাসিক্যাল সংস্কৃতকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্ভুক্ত করেই এই ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিও আলোচনায় অন্তর্ভুক্ত করেছি। আমরা ক্লাসিক্যাল সংস্কৃতকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত ধরে এই ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিও আলোচনায় অন্তর্ভুক্ত করেছি। এবার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কী ধরনের সেটা আমরা লক্ষ্য করব। প্রথমত, শব্দরূপ, ধাতুরূপ ও প্রত্যয়যুক্ত পদ গঠন করার সময় স্বরধ্বনি সমূহের গুণ বৃদ্ধি সম্প্রসারণ ঘটত। যেমন ক্রি যুক্ত তব্য কর্তব্য, এখানে ঋকারের গুণ হয়ে ঋকার অর এ পরিণত হয়েছে। হ্রস্ব ই, দীর্ঘ ই একারে বা অয়ে, হ্রস্ব উ, দীর্ঘ উ ওকার বা অব এ, ঋ অর এ পরিণত হলে স্বরধ্বনির এই পরিবর্তনকে গুণ বলা হয়। অর্থাৎ
প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে একটি বৈশিষ্ট্য গুণ বৃদ্ধি সম্প্রসারণ, তার গুণ বলতে ঠিক কি বোঝায় সেটা বলা হলো। অ আ আকারে, হ্রস্বই দীর্ঘই ঐকারে বা অয়ে, হ্রস্ব দীর্ঘ ঔকার বা আব এ, রি আরে, এ ওইয়ে ও ঔ এ পরিণত হওয়ার নাম স্বরের বৃদ্ধি। যেমন দিন যুক্ত স্নিক দৈনিক, এখানে লক্ষ্য করো যে দিনে হর্ষইকার এখানে দৈনিকে ঐকারে পরিণত হয়েছে, অর্থাৎ এটা একটা স্বরের বৃদ্ধির দৃষ্টান্ত। অন্তস্তয় হর্ষইকারে, র ঋকারে, অন্তস্থ ব হ্রস্বতে পরিণত হলে স্বরের এই পরিবর্তনকে সম্প্রসারণ বলে। যেমন বচ যুক্ত তি সমান উক্তি। লক্ষ্য করছো যে বচের যে অন্তস্থ ব সেটা উক্তিতে হ্রস্বতে পরিবর্তিত হয়েছে, এটাকে আমরা স্বরের সম্প্রসারণ বলতে পারি। এইভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে একটি প্রধান বৈশিষ্ট্য স্বরের গুণ বৃদ্ধি এবং সম্প্রসারণ, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্রস্ব দীর্ঘ প্লুত ভেদে স্বরবর্ণ, স্পর্শ ঊষ্ম অন্তস্থ ইত্যাদি ব্যঞ্জনবর্ণ, 3 প্রকার শীষ ধ্বনি, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স এবং আনুনাসিক মিলিয়ে পূর্ণ বর্ণমালা। অ, হ্রস্বই, হ্রস্বু, রি এই 4টি হ্রস্ব স্বর। আ, দীর্ঘই, দীর্ঘৌ, এ, ওই, ও, ওই এই 7টি দীর্ঘস্বর। আর যে কোনো স্বরকে টেনে উচ্চারণ করলে প্লুত স্বরে পরিণত হয়। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ স্পর্শবর্ণ, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, হ এগুলি ঊষ্ম বর্ণ। অন্তস্থ জ, র, ল, ব এই 4টি অন্তস্থ বর্ণ। উয়া, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম এগুলি নাসিক্য বর্ণ। তাছাড়া চন্দ্রবিন্দু যোগে যে কোনো বর্ণকে আনুনাসিকে পরিণত করা যায়। বিভিন্ন যুক্ত ব্যঞ্জনের স্বচ্ছন্দ ব্যবহারও প্রচলিত ছিল। বিভিন্ন যুক্ত ব্যঞ্জন যেমন কয়ে মূর্ধন্য শয়ে, হয়ে ময়ে, উঙয়ে গয়ে, হ্যাঁ এই সমস্ত বেশ কিছু যুক্ত বর্ণ কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার দেখা যায়। স্বরবর্ণ, ব্যঞ্জন এবং বিসর্গ সন্ধির বিচিত্র ও জটিল প্রয়োগ বৈদিক ও সংস্কৃত ভাষায় লক্ষ্য করা যায়। যেমন স্বরসন্ধি লক্ষ্য করো, একটি সূত্র, অকারের পর অকার থাকলে উভয়ে মিলে আকারে পরিণত হয়। যেমন বেদ যুক্ত অন্ত সমান বেদান্ত, তাহলে বেদের দয়ের সঙ্গে যে অ আছে সেই অয়ের সঙ্গে অন্তর যে অ সেই অ মিলে গিয়ে আকারে পরিণত হয়ে বেদান্ত হয়েছে, দয়ের পর আকার এসছে। ব্যঞ্জন সন্ধির একটি সূত্র লক্ষ্য করো, চ কিংবা ছ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বা দ স্থানে চ হয়। উদ যুক্ত চারণ সমান উচ্চারণ, তাহলে এখানে দয়ে হসন্ত যেটা দ সেটা চ কারে পরিণত হয়ে দুটো চ একসঙ্গে মিলে গিয়ে হয়েছে উচ্চারণ। বিসর্গ সন্ধির একটা দৃষ্টান্ত লক্ষ্য করো, ট বা ঠ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে মূর্ধন্য স হয়। যেমন চতুঃ যুক্ত টয়, চতুষ্টয় ইত্যাদি, তাহলে বিসর্গটা এখানে মূর্ধন্য স হয়ে গেল। ক্লাসিক সংস্কৃতে সন্নিহিত দুটি ধ্বনির মধ্যে সন্ধির সম্ভাবনা থাকলে সন্ধি অপরিহার্য হলেও সন্ধির কঠোরতা প্রাচীন বেদে ছিল না। অর্থাৎ প্রাচীন বেদে সন্ধির এত কঠোর নিয়ম ছিল না, কিন্তু ক্লাসিক সংস্কৃততে এই যেখানে সন্ধির সম্ভাবনা আছে সেখানে সন্ধি করা বাধ্যতামূলক। নামপদ, সর্বনামপদ ও সংখ্যাবাচক শব্দের বিপুল বৈচিত্র্য লক্ষ্য করা যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষায়। 6 কারক, 7টি বিভক্তি, 3 লিঙ্গ এবং 3 বচন ভেদে এক একটি শব্দ থেকে অনেক রূপ তৈরি হয়।
সংস্কৃত থেকে একটা দৃষ্টান্ত দেওয়া যাক। যেমন নর শব্দটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এই শব্দটির কতগুলো রূপ হয় লক্ষ্য করো। দেখো, বিভক্তি আছে বাঁ দিক থেকে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন, আর তার সঙ্গে আছে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে নর শব্দের রূপগুলি কেমন হচ্ছে তোমরা দেখো। প্রথমার এক বচনের রূপ হচ্ছে নর, দ্বিবচনের রূপ নরৌ, বহু বচনের রূপ নরা। দ্বিতীয়ার এক বচনের রূপ নরম, দ্বিবচনের রূপ নরৌ, বহু বচনের রূপ নরান। তৃতীয়ার এক বচনের রূপ নরেন, দ্বিবচনের রূপ নরাভ্যাম, বহু বচনের রূপ নরৈ। চতুর্থীর এক বচনের রূপ নরায়, দ্বিবচনের রূপ নরাভ্যাম, বহু বচনের রূপ নরেভ্য। পঞ্চমীর এক বচনের রূপ নরাত, দ্বিবচনের রূপ নরাভ্যাম, বহু বচনের রূপ নরেভ্য। ষষ্ঠীর এক বচনের রূপ নরস্য, দ্বিবচনের রূপ নরয়, বহু বচনের রূপ নরানাম। সপ্তমীর এক বচনের রূপ নরে, দ্বিবচনের রূপ নরয়, বহু বচনের রূপ নরেষু। আর সম্বোধনের একটা রূপ নর। সম্বোধনের দ্বিবচন এবং বহুবচনের রূপটা ওই প্রথমার মতোই হবে, নরৌ, নরা। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ৩ সাথে ২১ আর সম্বোধনের একটা রূপ ২২, এই ২২টা রূপ হচ্ছে বিভক্তির কোনো একটা শব্দের। তবে এখানে লক্ষ্য করার বিষয় যে নরাভ্যাম এই বিভক্তি ৩ বার ব্যবহৃত হয়েছে এখানে, আর নরেভ্য ২ বার, আর নরয় এই বিভক্তিটি ২ বার ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই যে রিপিটেশন, এটা যদি বাদ দিই তাহলে মোটের ওপর ১৮ রকমের রূপ হবে কোনো একটা শব্দের। বৈদিক ভাষায় শব্দরূপের এই বৈচিত্র্য আরও বেশি। এইভাবে সর্বনাম ও সংখ্যাবাচক শব্দের বিভিন্ন রূপ হয়। হ্যাঁ, আমরা এখানে একটা নামপদের রূপ দিলাম, কিন্তু সর্বনাম এবং সংখ্যাবাচক শব্দেরও এরকম বিভিন্ন রূপ তৈরি করা সম্ভব। সংস্কৃত ধাতু বিভক্তি ২ ভাগে বিভক্ত: পরস্মৈপদী ও আত্মনেপদী। পুরুষ ও বচনভেদে প্রত্যেক বিভক্তির ৯টি আকার, আর আত্মনেপদী ৯টি ও পরস্মৈপদীর ৯টি বিভক্তি মিলে মোট ১৮টি রূপ। এর সঙ্গে ১০টি লকারের বিভক্তি, যেমন লট, লোট, লং ইত্যাদি গুণ করলে হয় ১৮০টি রূপ। এছাড়া ধাতুর রূপ অনুসারে ধাতুগুলি 10টি গণে বিভক্ত। এরই ভিত্তিতে কোনো একটি ধাতু থেকে অনেক ক্রিয়াপদ গঠিত হতে পারে। অনেক ক্রিয়াপদ মানে কোনো ধাতু থেকে ১৮০টি রূপ হতে পারে। তবে সাধারণত দেখা যায় যে একই ধাতু সেটা আত্মনেপদীও হচ্ছে, আবার পরস্মৈপদীও হচ্ছে, এরকম দৃষ্টান্ত কম আছে। তবে এর যে কোনো একটা যদি হয়, অর্থাৎ কোনো ধাতু যদি পরস্মৈপদী হয় বা আত্মনেপদী হয়, যদি একটা হয় তাহলে তার ৯০টি রূপ হবে। অর্থাৎ কত বিচিত্র রূপ তৈরি হচ্ছে একটা ধাতু থেকে, সেটা তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছো। একটি দৃষ্টান্তের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যাক। পরস্মৈপদীর ভূ ধাতুর লটের রূপগুলি লক্ষ্য করো। আমরা এখানে শুধু একটা লকারের রূপ দেখিয়েছি, কিন্তু এরকম 10টা লকার আছে। হ্যাঁ, ফলে এবং তার সঙ্গে আত্মনেপদী, পরস্মৈপদী এর যদি কোনো ধাতুর এরকম দুটো রূপই থাকে তাহলে ১৮০টা রূপ হবে। আর যদি একটা রূপ থাকে, অর্থাৎ পরস্মৈপদী থাকে বা আত্মনেপদী থাকে, তাহলে ৯০টা রূপ হবে। লক্ষ্য করো, বচন আমরা দেখেছি এক বচন, দ্বিবচন, বহু বচন। পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এবার এক বচনের প্রথম পুরুষের রূপটা কি? ভূ ধাতুর ভবতি। মধ্যম পুরুষের রূপ ভবসি। উত্তম পুরুষের রূপ ভবামি। দ্বিবচনের প্রথম পুরুষের রূপটা কি? ভবত। মধ্যম পুরুষের রূপ ভবথ। উত্তম পুরুষের রূপ ভবাব। বহু বচনের প্রথম পুরুষের রূপ ভবন্তি। মধ্যম পুরুষের রূপ ভবথ। উত্তম পুরুষের রূপ ভবাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই
9টি রূপ। এই 9টি রূপকে আবার যদি 10টি লকারের সঙ্গে গুণ করি তাহলে 90টি হবে। এভাবে বললাম যে বৈচিত্র্য যে কি বিপুল সেটা তোমরা এখান থেকে আন্দাজ করতে পারবে। ধাতু এবং শব্দরূপের একটা বিপুল বৈচিত্র্য আমরা ক্লাসিক্যাল সংস্কৃত এবং প্রাচীন ভারতীয় যে আর্য ভাষার নিদর্শন বৈদিক ভাষা, এই দুইয়ের মধ্যে আমরা দেখতে পাই। একাধিক পদ গঠিত সমাসের ব্যবহার এই ভাষার ওজস্বিতা বাড়িয়েছে। যেমন হিরণ্য নির্ণীক, দেবা পৃথিবী, এগুলো সব ঋগ্বেদের সমাস। ক্লাসিক সংস্কৃতের একটা দৃষ্টান্ত লক্ষ্য করো, পঞ্চতন্ত্র থেকে এটা নেওয়া হয়েছে। প্রবর মুকুট মণি মরিচি চয় চর্চিত চরণ যুগলক। তাহলে এরকম একটা বড় সমাস আমরা দেখতে পাচ্ছি। এরকম অনেক বড় বড় সমাস ক্লাসিক্যাল সংস্কৃতে দেখা যায়। সংস্কৃত ভাষায় শব্দ বিভক্তি বা সুপ এবং ধাতু বিভক্তি তিং পদের অর্থ নির্দিষ্ট করে দেওয়ার ফলে নির্দিষ্ট পদক্রম বা সিনট্যাক্স এর প্রয়োজন পড়ে না। অর্থাৎ ধাতু বিভক্তি বা শব্দ বিভক্তি যুক্ত হয়ে যাওয়া মানে সেই শব্দের বা সেই পদের অর্থ নির্ণীত হয়ে যায়। ফলে বাক্যে কে কোথায় বসবে, অর্থাৎ কোন পদ কোথায় বসবে, এরকম কোনো পদক্রমের প্রয়োজন হয় না। ভাব প্রকাশ ও অর্থবোধের ক্ষেত্রে বিভক্তি ও প্রত্যয়ের যথাযথ প্রয়োগই যথেষ্ট ছিল। হ্যাঁ, অর্থাৎ বিভক্তি প্রত্যয় যথাযথ প্রয়োগ হলে আর বাক্যে পদসজ্জার কোনো প্রয়োজন থাকতো না বা থাকে না। বৈদিক ভাষায় স্বরধ্বনিগুলোর উপর অ্যাকসেন্টের বিশেষ তাৎপর্য ছিল। কোন স্বর কোথায় কিভাবে উচ্চারিত হবে তা নির্দেশিত থাকত। বৈদিক স্বর 3 প্রকারের ছিল: উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। এই অ্যাকসেন্টের ভিত্তিতে অর্থও পরিবর্তিত হয়ে যেত। অর্থাৎ অ্যাকসেন্ট, কোনো শব্দে অ্যাকসেন্ট কোথায় পড়ছে তার ভিত্তিতে অর্থ নির্ণীত হতো। যেমন রাজপুত্র শব্দে রায়ের উপর অ্যাকসেন্ট পড়লে শব্দটির অর্থ হয় রাজা যার পুত্র, অর্থাৎ রাজার পিতাকে বোঝাচ্ছে। আর রয়ের উপর অ্যাকসেন্ট পড়লে শব্দটির অর্থ হয়ে যায় রাজার পুত্র। সুতরাং বুঝতে পারছো যে এখানে কিরকম অ্যাকসেন্টের ভিত্তিতে শব্দের অর্থ পরিবর্তন ঘটে যাচ্ছে। এটা একটা বৈদিক ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বৈদিক সাহিত্যে উপসর্গগুলি বহু সময়ে ধাতু থেকে বিচ্ছিন্ন হয়ে প্রযুক্ত হয়েছে। যেমন উপত্বাগ্নে দিবে দিবে নম ভরন্ত এমসি, অর্থ হে অগ্নি তোমার সমীপে দিনে দিনে নমস্কার করে যায়। এখানে উপসর্গ এমসি ক্রিয়ার ধাতুর পূর্বে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে প্রযুক্ত হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? ত্বাগ্নে দিবে দিবে নম ভরন্ত এমসি, তাহলে এমসিটা একেবারে শেষে ব্যবহৃত হয়েছে বাক্যের, আর উপটা একেবারে প্রথমে। কিন্তু সাধারণ নিয়মে এই ক্রিয়ার সঙ্গে উপসর্গ যুক্ত হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি উপসর্গ আলাদা, ক্রিয়া আলাদা। কখনো কখনো উপসর্গগুলি ধাতুর পরেও ব্যবহৃত হয়। যেমন জয়েম সং যুধি স্পৃধ, অর্থ যুদ্ধে যারা স্পৃহা করে তাদের সম্যকভাবে যুদ্ধে জয় করি। এখানে লক্ষ্য করো, সং উপসর্গ জয়েম ক্রিয়ার ধাতুর পূর্বে যুক্ত না হয়ে পরে স্বতন্ত্রভাবে বসেছে। তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি যে উপসর্গ কিন্তু ক্রিয়ার সঙ্গে যুক্ত না হয়ে বা ক্রিয়ার যে ধাতু তার সঙ্গে যুক্ত না হয়ে আলাদা করে বসছে। কেবল পাদপূরণের জন্য প্র, সম, উপ এবং উত এই উপসর্গগুলি বিরুক্ত হয়। বিরুক্ত মানে দুবার উক্ত হয়, দুবার ব্যবহৃত হয়। যেমন উপমে পরামৃশ, অর্থাৎ আমাকে কাছে এসে স্পর্শ করো। এখানে উপসর্গ দুবার প্রযুক্ত হয়েছে, উপনে উপপো হয়েছে। কিন্তু এরকম পদপূরণের জন্য উপসর্গ ব্যবহৃত হচ্ছে, এর আলাদা কোনো অর্থ নেই। বেদে এমন দেখা যায় যেখানে ক্রিয়া নেই অথচ উপসর্গ ব্যবহৃত হয়েছে, ক্রিয়ার অর্থ সেখানে ইঙ্গিতপূর্ণ। যেমন আ তু ন ইন্দ্র কৌশিক মন্দসান সুতং পিব, অর্থ
হে ইন্দ্র, হে কৌশিক, আমাদের কাছে এসো। হে মন্দসানো, নিষ্কাশিত সোমরস পান করো। এখানে কেবল আ উপসর্গের প্রয়োগ আছে, কিন্তু কোনো ক্রিয়ার ব্যবহার নেই। বৈদিক সাহিত্যে উপসর্গের এরকম বিচিত্র প্রয়োগ দেখা যায়। তাহলে এইখানে যে বলা হচ্ছে আমাদের কাছে এসো, এই কাছে আসার কোনো ক্রিয়া কিন্তু এখানে ব্যবহৃত নেই। হ্যাঁ, আটা আছে। তো এইভাবে উপসর্গের বিচিত্র ব্যবহার আমরা বৈদিক সাহিত্যে লক্ষ্য করব। বৈদিক ভাষায় লেট একটি বিশেষ ভাববোধক লকার, যার প্রয়োগ ধ্রুপদী সংস্কৃতে নেই। অর্থাৎ ধ্রুপদী সংস্কৃতে নেই, কিন্তু বৈদিক ভাষায় আছে। সাধারণত অভিপ্রায় বা চুক্তি অর্থে এই ভাবটি ব্যবহৃত হয়। প্রধান বাক্যে লেটের ব্যবহার দু রকমের। প্রশ্নবোধক বাক্যে, যেমন কিমু নু বহ বাম, অর্থ আমরা তোমার জন্য কোন প্রার্থনা করব। নেতিবাচক বাক্যে লক্ষ্য করো, ন তা ন সন্তি ন দভাতি তস্কর, অর্থ তারা কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না, কোনো তস্কর তাদের ক্ষতি করতে পারে না। তাহলে এইভাবে নেতিবাচক বাক্যে এবং প্রশ্নবোধক বাক্যে এই লেটের ব্যবহার বৈদিক ভাষায় ছিল, কিন্তু ক্লাসিক্যাল সংস্কৃতে এর ব্যবহার আর নেই। বৈদিক সাহিত্যে নির্বন্ধভাবের প্রয়োগ দেখা যায়। ভাবগত বিচারে বলা যায় নির্বন্ধভাবের মধ্যে অভিপ্রায়, সম্ভাবক এবং অনুজ্ঞা, এই তিনটি ভাব মিশ্রিত ইচ্ছা অর্থ আছে। বক্তার ইচ্ছাধীন নির্বন্ধ, যেমন ইন্দ্রস্য নু বীর্যানি প্রবচম, অর্থাৎ এই নির্বন্ধ ভাবের ব্যবহারও কিন্তু বৈদিক সাহিত্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যা পরবর্তীকালের ক্লাসিক্যাল সংস্কৃতিতে আর এই বৈশিষ্ট্য দেখা যায় না। লটের পরস্ময় পদের উত্তম পুরুষের দ্বিবচন ও বহুবচনে বিভক্তি বস ও মস এর সকাল লুপ্ত হয়, যেমন করবাবহ না হয়ে করবাব রূপ হয়, পাতামহ স্থানে পাতামহ হয়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদিক সাহিত্যের যে ভাষার নিদর্শন, সেখানে সঙ্গে পরবর্তীকালের যে ক্লাসিক্যাল সংস্কৃত, তার বেশ কিছু পার্থক্য হয়ে যাচ্ছে। স্বরমধ্যগত ড ঢ ঋগ্বেদের লহ লহ এ পরিণত হয়েছে, যথা ঋগ্বেদে যেটা ইলে ছিল সেটা পরবর্তীকালে হয়েছে ইডে। তো আমরা মোটের ওপর এই শ্রেণীভাগ করলেও, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে একটা রূপের মধ্যে রাখলেও এই ভাষা আবার বিভিন্ন স্তর আছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্যতম নিদর্শন বেদের সঙ্গে পরবর্তীকালের রচিত যে সমস্ত সংস্কৃত গ্রন্থ, ক্লাসিক্যাল সংস্কৃত গ্রন্থ, রামায়ণ মহাভারত থেকে শুরু করে অন্যান্য কাব্যগুলি, সেগুলির মধ্যে ভাষাগত একটা পার্থক্য রয়েছে। তো এই জন্য মোটের উপর আমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এখানে বলেছি এবং তার সঙ্গে সঙ্গে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যও বলেছি, কিন্তু মনে রাখতে হবে যে এই বৈশিষ্ট্যের মধ্যেও আবার বেশ কিছু পার্থক্য আছে, অর্থাৎ বেশ কিছু যুগে ভাগ করা যায়। প্রাচীন ভারতীয় আর্যকে বেশ কিছু যুগে ভাগ করা যায় এবং সেই প্রতি যুগেরই ভাষার কিছু স্বাতন্ত্র আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। মোটের ওপর এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকেই প্রাচীন ভারতের আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলা যেতে পারে। তার সঙ্গে কিছু কিছু রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যও তোমরা এখানে দেখলে। তো সামগ্রিক আলোচনার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন ভারতীয় আর্য ভাষা সুদীর্ঘ সময়কাল ভারতবর্ষে প্রভাব বিস্তার করেছিল। অর্থাৎ দিনে দিনে যত দিন গেছে, প্রথমে এই আর্য ভাষা ভারতবর্ষে প্রবেশ করার পর, বা ভারতবর্ষে যদি আগে থেকে থাকে, তো সেই ভাষা প্রথমে পাঞ্জাবের কাছাকাছি অঞ্চলে ছিল, তারপর ক্রমশ বিস্তার লাভ করেছে। এই ভাষার বিস্তার যথেষ্ট ছিল। সাহিত্যের দিক থেকেও প্রাচীন ভারতীয় আর্য ভাষা বেশ বিস্তার লাভ করেছিল। এই ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি বৈদিক সংস্কৃত ও ক্লাসিক সংস্কৃতের মধ্যে
ধ্বনিগত বেশ কিছু পার্থক্য তৈরি হয়েছিল। আগেই যেটা বললাম যে বৈদিক সংস্কৃত এবং ক্লাসিক সংস্কৃত বা ক্লাসিক্যাল সংস্কৃতের মধ্যে বেশ কিছু পার্থক্য তৈরি হয়েছে, সেটা ধ্বনিগত এবং রূপতত্ত্বগত দুদিক থেকেই। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এই দীর্ঘ 900 বছর প্রাচীন ভারতীয় আর্য ভাষা একরকম ছিল না। যেটা বললাম যে এই দীর্ঘ সময়কালে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তার যে বৈশিষ্ট্য সেটা ক্রমশ পরিবর্তিত হয়েছে এবং সেই পরিবর্তনটা প্রকটভাবে লক্ষ্য করা যায় যদি আমরা বেদের ভাষার সঙ্গে ক্লাসিক্যাল সংস্কৃত ভাষার তুলনা করি। তাই ভাষাবিজ্ঞানীরা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে আবার নানা স্তরে ভাগ করেছেন, যেমন প্রাচীন বৈদিক যুগ, অর্বাচীন বৈদিক যুগ, বেদোত্তর বা প্রাক সংস্কৃত যুগ, ক্লাসিক সংস্কৃত যুগ ইত্যাদি। এই প্রতিটি যুগের ভাষায় কিছু কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবি রাখে। অর্থাৎ এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তার মধ্যে যে আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম যুগ বিভাজন করা সম্ভব, সেটা কিন্তু ভাষাতাত্ত্বিকেরা লক্ষ্য করেছেন এবং এটা বাস্তবিক যে এরকম পার্থক্য সাধারণত দেখা যায়। এই তো গেল প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির সঙ্গে সংক্ষেপে পরিচয় সাধন। এবার পাঠ্যাংশ কেন্দ্রিক কয়েকটি প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল নির্দেশ করো। তো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে, আগেই বলেছি। তবে মোটের ওপর খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এইটাকে এই সময়কাল ধরা হয়। যদিও ভারতবর্ষের আচার্য তিলক এবং জাকবি এরা দুজন মনে করেন যে ঋগ্বেদের সময়কাল খ্রিস্টপূর্ব 6000 অব্দ। সুতরাং সেই হিসেবে ধরলে এই সময়কাল আরও অনেক পিছিয়ে যায়। কিন্তু মোটের ওপর যেটা ভাষাতাত্ত্বিকেরা মনে করেন বা গ্রহণ করেন সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তো এই সময়কালটাই আমরা বলার চেষ্টা করব এখানে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কয়েকটি সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন বলেইছি যে বেদ তো থাকবেই, ঋগ্বেদ বিশেষ করে, তাছাড়া অন্যান্য বেদগুলি। আর ক্লাসিক্যাল সংস্কৃতকেও এই যুগে অন্তর্ভুক্ত করলে রামায়ণ, মহাভারত এবং আরও অন্যান্য সংস্কৃত কাব্য, নাটক এই যুগের অন্তর্ভুক্ত করা যায়। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ব্যঞ্জনবর্ণ কত রকমের ছিল সেটা আমরা আলোচনা করেছি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে যে ব্যঞ্জনবর্ণের মধ্যে প্রধানত স্পর্শবর্ণ, ঊষ্মবর্ণ, নাসিক্যবর্ণ, অন্তস্থবর্ণ ইত্যাদি প্রধান। এইগুলি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ছিল। গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ উদাহরণসহ বুঝিয়ে দাও। তোমাদের এটাও আলোচনা করা হয়েছে যে গুণ কিভাবে হয়, কোন স্বরের কি পরিবর্তন হলে তাকে আমরা গুণ বলবো, কোন স্বরের কি ধরনের পরিবর্তন হলে তাকে আমরা বৃদ্ধি বলবো, আর কোন স্বরের কীরকম পরিবর্তন হলে তাকে আমরা সম্প্রসারণ বলবো। এই তিনটি বৈশিষ্ট্যই আলোচনা করা হয়েছে এবং এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং বলতে পারবে। বৈদিক সংস্কৃতে ড ধ্বনি কিভাবে উচ্চারিত হতো? বৈদিক সংস্কৃতে ড ধ্বনি লহ বা লহ এই রূপে উচ্চারিত হতো। যেমন ইলে, হ্যাঁ, অর্থাৎ পরবর্তীকালে যেটা ইডে হয়েছে সেটা বেদে উচ্চারিত হতো ইলে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার একটি সন্ধিসূত্র নির্দেশ করো। 3 ধরনের সন্ধিসূত্র তোমাদের বলা হয়েছে, যে ব্যঞ্জন সন্ধি কেমন হয়, স্বরসন্ধি কেমন হয়, বিসর্গ সন্ধি কেমন হয়। এই সন্ধির প্রচুর সূত্র আছে, হ্যাঁ, অসংখ্য সূত্র আছে। তোমরা যদি দেখো এখানে একটা দৃষ্টান্ত, তোমাদের একটা করে দৃষ্টান্ত দিয়েছি, তো সেই যে কোনো একটা দৃষ্টান্ত তোমরা এখানে বলতে পারো, বা এর বাইরে তোমরা আরও অনেক দৃষ্টান্ত পাবে, সেগুলো বলতে পারো এখানে। তো এই গেল প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এই বিষয়ে আরও বিস্তারিত আকারে জানতে চাইলে
বেশ কিছু গ্রন্থ তোমরা পড়তে পারো। সেরকম কয়েকটি গ্রন্থের নাম আমি উল্লেখ করছি, তোমরা একটু লক্ষ্য করো। সুকুমার সেনের ভাষার ইতিবৃত্ত, সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃত ভাষাতত্ত্ব, রত্না বসুর ভাষাবিজ্ঞান ও সংস্কৃত ভাষা, রামেশ্বর শর সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, সুনন্দন কুমার সেনের ইন্দো ইউরোপীয় ভাষাবিজ্ঞান ও পরেশচন্দ্র মজুমদারের সংস্কৃত ও প্রাকৃত ভাষার ক্রমবিকাশ। এই বইগুলি তোমরা যদি যথাযথভাবে পাঠ করো তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে আরও বিস্তারিত আকারে জানতে পারবে। সুতরাং তোমরা যদি চেষ্টা করো বা এই বিষয়ে কখনো গবেষণা করার মনস্থির করো, তো অবশ্যই এই বইগুলি এবং এর পাশাপাশি আরও কিছু বই আছে সেইগুলিও তোমরা দেখতে পারো। আজকের আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।